10 মাসের মধ্যে পঞ্চমবার যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে করবেন বৈঠক। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনার আশা। দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। সরাসরি পর্যবেক্ষণ করেন কিম জং উন। লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত আনার দাবি পিয়ংইয়ংয়ের। বাংলাদেশ নিয়ে শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে পশ্চিমবঙ্গে সমালোচনার ঝড়। বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহারের অভিযোগ তৃণমূলের। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়ে। ফ্লোরিডায় জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর জানালেন ট্রাম্প, পুতিনের সঙ্গেও করেন টেলিফোন আলাপ। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ উদ্ধার করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে এই পর্যন্ত ফিলিস্তিনি সাংবাদিকদের 706 জন আত্মীয় স্বজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। এদিকে গাজার উপকূলীয় এলাকায় শীতের প্রবল ঝড়ের কারণে একজন নিহত হয়েছেন। গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত আছে। ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফিলিস্তিনি সাংবাদিকদের বহু আত্মীয় স্বজনকে হত্যা করেছে দখলদার বাহিনী, আর এই সংখ্যা 7 শতাধিক বলে জানিয়েছে ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতা এখন আরও নৃশংস রূপ নিয়েছে, যার মূল্য দিতে হচ্ছে তাদের মা বাবা, স্ত্রী ও সন্তানদের। একদিকে নানা অজুহাতে হামলা, অন্যদিকে ঝড়ের কবলে গাজা উপকূলের প্রায় 9 লাখ শরণার্থী। ভারী বৃষ্টিতে তাঁবু অস্থায়ী আশ্রয়স্থল পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় ভেঙেও পড়ছে। শনিবার থেকে গাজার নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়। স্থানীয় সময় রোববারের ঝড়ের কবলে হতাহতের ঘটনাও ঘটে। আবহাওয়াবিদরা জানিয়েছেন সোমবার আরও একটি শক্তিশালী নিম্নচাপ আসতে পারে, যা পূর্ণাঙ্গ ঝড়ে রূপ নিতে পারে। এ অবস্থায় গাজায় আরও বেশি মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। এদিকে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তেল আবিব ছাড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতিমধ্যেই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে, যার প্রথম ধাপ 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। কিছু বিষয়ে জটিলতা থাকলেও রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মার-এ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প এ কথা বলেন। বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফোনালাপকে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে ট্রাম্প জানান যুদ্ধ বন্ধে আন্তরিক রাশিয়া। আর মস্কো বলছে দুই নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তির পক্ষে একমত হয়েছেন। স্থানীয় সময় রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নির্ধারিত বৈঠকের কয়েক ঘন্টা আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপকে কেন্দ্র করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন পুতিনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ ছিল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত ইউরি উশাকভ জানান রোববার ট্রাম্প ও পুতিনের মধ্যে 1 ঘণ্টা 15 মিনিটের ফোনালাপ হয়। আলোচনাকে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ এবং কার্যকর বলে উল্লেখ করেন তিনি। ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই নেতা স্থায়ী শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান। ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির বিরোধিতা করেন দুই নেতা। পুতিন ও ট্রাম্পের মতে সাময়িক যুদ্ধবিরতি সংঘাত দীর্ঘায়িত করতে পারে এবং নতুন করে যুদ্ধ শুরুর ঝুঁকি তৈরি করবে। ফোনালাপে ট্রাম্পের প্রস্তাবে নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করতে দুটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সম্মত হন পুতিন। এছাড়া জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আবারও কথা বলার বিষয়ে একমত হন দুই নেতা। এদিকে একই দিন ফ্লোরিডার মার-এ-লাগোয় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সাংবাদিকদের উপস্থিত থাকার অনুমতিও দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরা জানায় স্থানীয় সময় দুপুরে বৈঠক শুরু হওয়ার কথা। বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ও ভবিষ্যৎ ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে অস্থায়ী যুদ্ধবিরতির আগে একটি শান্তি কাঠামো চুক্তির কথা বলেছিলেন জেলেনস্কি। তিনি নতুন 20 দফা শান্তি প্রস্তাবও উপস্থাপন করেন, যা মস্কো সরাসরি প্রত্যাখ্যান করে। রুশ প্রেসিডেন্ট বলেন পশ্চিমা কিছু দেশ কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক পুনর্গঠনের বাস্তবসম্মত প্রস্তাব দিচ্ছে, তবে ইউক্রেন শান্তিপূর্ণ সমাধানে এগিয়ে আসছে না। পুতিন হুঁশিয়ারি দেন রাজনৈতিক সমাধান না হলে রাশিয়া সামরিক পথেই লক্ষ্য পূরণ করবে। পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণে এই পরীক্ষা চালানো হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি। কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূল থেকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এর আগে শনিবার উত্তর কোরিয়ার সংবিধান প্রণয়নের বার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষার অঙ্গীকার করেন কিম। তার ওই বক্তব্যের পরপরই ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতির মাঠ। গাজায় ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন তিনি। বিজেপি নেতার এমন মন্তব্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। বাংলাদেশ নিয়ে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন ভারতের বিজেপি নেতারা। এবার কোনো ধরনের রাখঢাক না রেখেই বাংলাদেশ প্রসঙ্গে গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার উদাহরণ টেনে এনেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে তিনি বলেন, ইসরায়েল গাজাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই বাংলাদেশকেও শিক্ষা দেওয়া উচিত। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে বাংলাদেশে হামলার উস্কানিও দেন এই বিজেপি নেতা। এই লোকদের একটা শিক্ষা দেওয়া উচিত। গাজায় যেভাবে ইসরায়েল শিক্ষা দিয়েছে সেভাবেই তাদের শিক্ষা দিতে হবে। আমাদের দেশ 100 কোটি হিন্দুর দেশ, সরকার দেশের স্বার্থ অনুযায়ী কাজ করছে, এদের শিক্ষা দেওয়া উচিত যেমনটা অপারেশন সিঁদুরে আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়েছি। सिखाना चाहिए जैसे ऑपरेशन सिंदूर में पाकिस्तान को हम लोग सबक सिखाया। শুভেন্দু অধিকারীর উস্কানিমূলক মন্তব্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মুসলমানদের পাশাপাশি কঠোর প্রতিবাদ জানিয়েছে খোদ ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের আগে বাংলাদেশ ও ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করছে বিজেপি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তৃণমূল কংগ্রেস জানায়, বিজেপি ঘৃণা ও অসহিষ্ণুতাকে একটি শিল্পের আকার দিয়েছে। এ মন্তব্যের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী তার ফ্যাসিবাদী মনোভাবকে তুলে ধরেছেন বলেও জানানো হয়। বিজেপি নেতার এমন মন্তব্যের পরও কোনো এফআইআর, মামলা বা গ্রেপ্তার না হওয়ায় হতাশা প্রকাশ করেন কংগ্রেস নেতা কপিল সিবাল। শুভেন্দুর বক্তব্যে নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাংলায় বিভাজন ও শাসনের নোংরা রাজনীতি কাজ করবে না বলেও জানান তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ। গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে প্রস্তুত থাকলেও হামাসকে নিরস্ত্র করার শর্তে রাজি নয় পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাক দার বলেন, কাউকে ধ্বংস করে শান্তিরক্ষায় বিশ্বাসী নয় ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান যদি মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত সমঝোতা নিশ্চিতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। চলতি বছরের নভেম্বরে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে 20 দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রস্তাব সমর্থন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি শান্তিরক্ষা বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তান শান্তিরক্ষা বাহিনীতে সেনা পাঠাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার সেই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছে ইসলামাবাদ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগদানের ব্যাপারে নীতিগত সম্মতি দিয়েছে পাকিস্তান। তবে যদি ওই বাহিনীর ম্যান্ডেটে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার শর্ত অন্তর্ভুক্ত থাকে তাহলে পাকিস্তান সেই বাহিনীতে অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, শান্তি চুক্তির আওতায় গাজা শান্তিরক্ষা বাহিনী বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স গঠন একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। পাকিস্তান শান্তি বলবৎকরণ নয় বরং শান্তি রক্ষার ওপর জোর দিচ্ছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নীতিগতভাবে সেনা পাঠানোর বিষয়ে প্রাথমিক সম্মতি দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে শর্ত পুনরায় যাচাই করা হবে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির যদি ট্রাম্পের সঙ্গে এই সমঝোতায় ব্যর্থ হন তবে আন্তর্জাতিকভাবে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হবে। তারা আরও জানান, ইসলামাবাদকে অবিশ্বাসযোগ্য অংশীদার মনে করতে পারে ওয়াশিংটন। সম্প্রতি আসিম মুনিরের প্রতি একনিষ্ঠ সমর্থন দেখিয়ে আসছে ট্রাম্প প্রশাসন। এছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগ ও সহায়তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকদের ধারণা, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে এসব সহায়তা কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্র। সোমালিয়ার একটি অংশকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। এই ঘটনা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তাকে নতুন করে হুমকিতে ফেলবে বলে সতর্ক করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ। রোববার এক জরুরি সংবাদ সম্মেলনে সোমালিয়ার প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের এই স্বীকৃতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।
তার মতে এটি সোমীয় প্রজাতন্ত্রের স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের পরিপন্থী। বার্তা সংস্থা এএফপি জানায়, গেল শুক্রবার ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। এটি প্রথম কোনো দেশের এমন স্বীকৃতি। কেন ইসরায়েল এই সিদ্ধান্ত নিল এবং এর বিনিময়ে কি প্রত্যাশা করছে তা এখনও স্পষ্ট নয়। সিরিয়ার একাধিক শহরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য। এই ঘটনায় আহত হয়েছেন অর্ধশত মানুষ। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। সিরিয়ার উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহরে রোববার সহিংস সংঘর্ষে রূপ নেয় আলাউইত সম্প্রদায়ের বিক্ষোভ। লাতাকিয়া, তার্তুস ও জাবলে শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন হতাহত হন। শুক্রবার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় ৮ জন নিহত হওয়ার দুদিন পরই দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন আলাউইত ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। তার ডাকে সাড়া দিয়ে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের শত শত মানুষ রাজপথে নামেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে থাকা আটক সেনা কর্মকর্তাদের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় লাতাকিয়া ও তার্তুসে ফেডারেল শাসন ব্যবস্থা চালুর দাবিতেও স্লোগান দেন। বিক্ষোভ চলাকালে লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। একই সময় তার্তুসের বানিয়াস এলাকায় আল আনাজা পুলিশ স্টেশনে বোমা হামলায় কয়েকজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরীয় কর্তৃপক্ষ। তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বিশ্লেষকদের মতে গৃহযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিরিয়ার রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিভাজনের ক্ষত এখনও গভীর। এদিকে আসাদ সরকারের সময়কার পুরনো নোট তুলে নিয়ে নতুন নোট চালুর সিদ্ধান্ত নিয়েছে দামেস্ক। আগামী বছর ১ জানুয়ারি থেকে ৯০ দিনের মধ্যে শুরু হবে নোট বদলের প্রক্রিয়া। লক্ষ্য দুর্বল সিরিয়ান পাউন্ডকে শক্তিশালী করা।